নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিএসএফ নিয়ে বিতর্কের মধ্যেই নতুন মাত্রা যোগ করলো নাগাল্যান্ড কাণ্ড। আর আজ প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন যে 50 কিলোমিটার নয়, অর্থাৎ বর্ধিত পরিসর নয়, নির্ধারিত যে পূর্ব নির্ধারিত যে 15 কিলোমিটার ছিল তার মধ্যেই কাজ করতে হবে বিএসএফকে, এবং সেটাও স্থানীয় থানাকে সঙ্গে নিয়ে, এবং এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নাগাল্যান্ড কাণ্ডের জল গড়িয়েছে বহু দূরে। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওম প্রকাশ মিশ্র, বিজেপির পক্ষ থেকে কেয়া ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস তরফ থেকে চন্দন ঘোষ চৌধুরী, রয়েছেন প্রাক্তন বিএসএফ কর্তা পি.কে মিশ্র, রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ ব্যানার্জি, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিচ্ছেন সিপিআইএম এর পক্ষ থেকে শতরূপ ঘোষ। আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই দেখে নেব কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 11ই অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা বলছে 15 নয়, এখন থেকে পশ্চিমবঙ্গ সহ 3 রাজ্যে 50 কিলোমিটার পর্যন্ত এলাকায় কাজ করতে পারবে বিএসএফ। এই নির্দেশিকা এখনো বহাল। এরই মধ্যে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বিএসএফ বার্তা। বিএসএফ ওরা করে কি, ওর 15 কিলোমিটার আসার কথা, কিন্তু সেটাও পুলিশকে জানিয়ে, কিন্তু পুলিশকে না জানিয়ে যেখানে সেখানে ঢুকে যায়। এখন ম্যাডাম আমরা সিস্টেম করেছি, আমাদের চিঠি লিখছে আর আমরা পারমিশন দিচ্ছি না। প্রথম থেকেই বিএসএফ এর এলাকা বাড়ানোর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী। নির্দেশিকা প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন। রাজ্য প্রশাসন সূত্রে খবর, অক্টোবরে লেখা চিঠির প্রাপ্তি স্বীকার করেছে প্রধানমন্ত্রীর দপ্তর। মুখ্যমন্ত্রীর চিঠির উত্তর এখনো আসেনি। গত মাসের শেষে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠকেও অন্যতম ইস্যু ছিল বিএসএফ। फेडरल स्ट्रक्चर को अननेसेसरीली डिस्टर्ब करना ठीक नहीं है। इसको बारे में आप चर्चा कीजिए और बीएसएफ को जो आप जो कानून बनाया वो कानून को आप उल्टो करिए। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠকের পরও কেন্দ্রের তরফে এ নিয়ে বার্তা আসেনি। রাজ্যের শাসক দল অবশ্য নিজের মতো করে এগিয়েছে। বিধানসভায় বিএসএফ বিরোধী প্রস্তাব পাস, লোকসভায় দুবার ও রাজ্যসভায় দুবার বিএসএফ নিয়ে আলোচনার দাবি তুলেছে তৃণমূল। এই ইস্যুতে তৃণমূলের পাশে বাম ও কংগ্রেস। এই পরিস্থিতিতে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বার্তা, নাগাল্যান্ডে দেখেছো তো কি প্রবলেম হলো, সুতরাং তোমাকে জানতে হবে। শীতলকুচিতে তোমরা দেখেছো কি প্রবলেম হলো, কদিন আগে কুচবিহারে 3 জন মারা গেছে গুলিতে। সুতরাং এরা লোকাল পুলিশকে না জানিয়ে কোনো রকম কোনো কনফ্রন্টেশন হোক, এটা আমি চাই না। সেটা তোমাদের ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। বিডিওদেরও আমি বলবো একটু অ্যালার্ট থাকবেন, এবং এই ধরনের কমপ্লেন আসলে আইসিকে নিয়ে একদম এলাকায় যাবেন, ভিজিট করবেন এবং করে বলবেন দিস ইজ নট ইউর জুরিসডিকশন, ইউ ডু উইদিন ইউর জুরিসডিকশন, নো প্রবলেম। রাজনৈতিক মহলের একটি অংশের প্রশ্ন, বিএসএফ তাহলে করবেটা কি? 50 কিলোমিটার না আগের সেই 15 কিলোমিটার? কোন নির্দেশিকা মেনে চলবে? মুখ্যমন্ত্রীর বক্তব্যে রাজ্য বিজেপিরও চড়া সুর। যারা বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীর ওপরে প্রশ্ন তুলছেন, আঙুল তুলছেন, তারা একটু চিন্তা করে দেখবেন যে অতীতে এ ধরনের বিবৃতি দিয়ে একসময় পাকিস্তানের সংবাদ মাধ্যমের একদম শিরোনামে পৌঁছে গিয়েছিলেন আমাদের এই দেশের বিভিন্ন বিরোধী নেতারা। সুতরাং এই অবস্থা যারা তৈরি করছেন তারা কাদের আড়াল করতে চাইছেন? মঙ্গলবার এই ইস্যুতে নাগাল্যান্ডের ইস্যু টেনে এনেছেন মুখ্যমন্ত্রী, যাও রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বলেই মত তাদের। রাজ্য রাজনীতিতে যখন বিএসএফ বিতর্ক তুঙ্গে, তখন আধা সেনা নিয়ে উত্তর পূর্ব উত্তপ্ত। আপসপা আধা সেনার ভূমিকা নিয়ে ক্ষুব্ধ উত্তর পূর্বের রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার নাগাল্যান্ডে আপসপা বিরোধী প্রস্তাব পাস। 3 রাজ্যে আপসপা প্রত্যাহারের দাবি বিজেপির 3 শরিক দলের। কান টানলে মাথা আসের মতোই এখন নাগাল্যান্ডের সঙ্গে জুড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ। সেখানে কমন ফ্যাক্টর সেই আধা সেনার এখতিয়ার। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এবং তৃণমূল কংগ্রেস যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে এ প্রসঙ্গ তুলতে চায়, এর পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী কি বলেছেন আপনাদের শোনাবো। অমিত শাহজির কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে কোনো এমপি দেখা করতে পারেন, আমি এটা নিয়ে কেন বলতে যাব। কিন্তু আমি আশা করব নাগাল্যান্ডের ইস্যু বলার আগে পশ্চিমবাংলায় পোস্টপোল ভায়োলেন্সে যে 55 জনকে তৃণমূলের লোকরা খুন করেছে সেটা নিয়েও অমিত শাহজির কাছে ক্ষমা চেয়ে নেবেন। ইতিমধ্যে শতরূপ আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। আমি প্রথমে কেয়ার কাছে আসবো। কেয়া, নাগাল্যান্ড কাণ্ড সেটা নতুন ঘৃতাহুতি দিয়েছে এই গোটা বিএসএফ বিতর্ক, এবং আমরা আজকে স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় দর্থহীন ভাষায় তিনি স্পষ্ট করলেন বিএসএফ প্রসঙ্গে তার অবস্থানটা, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর অবস্থানটা। মৌপিয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই মন্তব্য অত্যন্ত দুঃখজনক, কাণ্ডজ্ঞানহীন, এবং তার এই মন্তব্যে উৎসাহিত হবেন
যারা অনুপ্রবেশকারী, যারা চোরাচালানকারী এবং যারা ধর্মীয় একটি বিশেষ ধর্মকে সামনে রেখে ধর্মীয় সন্ত্রাসবাদ চালাচ্ছে বিভিন্ন জায়গায়, শুধুমাত্র ভারতবর্ষে নয়, আমরা দেখেছি প্রতিবেশী পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা সহ বিভিন্ন জায়গায়, তারা উৎসাহিত হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় একজন নির্বাচিত, রাজ্যের সর্বোচ্চ গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি এই ধরনের যে মন্তব্য বা তার বক্তব্য, এটা সত্যি কথা। উনি নিজে ফেডারেল স্ট্রাকচার নিয়ে এত কথা বলেন, তো বিএসএফ যেটা দেশের অভ্যন্তরীণ সুরক্ষা যারা দেখেন, সেখানে উনি বারবার সেখানে তিনি সেটা নিয়ে মন্তব্য করছেন এবং নিজের এখতিয়ার তো নয়, বিএসএফ তো তার এখতিয়ারভুক্ত নয়, সেখানে তিনি স্টেপ আপ করছেন, পা দিচ্ছেন, সেটাতে তো ফেডারেল স্ট্রাকচারটা নিজেই খর্ব ওম করছে, প্রকাশ নিজেই দা যেটা লঙ্ঘন কেয়া করছে। বলছেন যে এটা কি ফেডারেল স্ট্রাকচারের পরিপন্থী নয়, এটা কেয়ার প্রশ্ন যে যেখানে 50 কিলোমিটার সেটা নির্ধারিত হয়েছে এবং তখন দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে না 15 কিলোমিটারের মধ্যে এবং স্থানীয় থানাকে নিয়ে যেতে হবে, স্থানীয় প্রশাসনকে তিনি সতর্ক করছেন। হ্যাঁ, নতুন কিছুই এবং আলাদা করে বলা হয়নি। বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের যে পাওয়ার আর সেই পাওয়ারের যে ব্যাখ্যা বহু বছর ধরে প্রতিষ্ঠিত, তাতে স্পষ্টতই বর্ডার সিকিউরিটি ফোর্স আর তারা স্থানীয় পুলিশ প্রশাসনের সাহায্যের উপর ভিত্তি করেই তাদের জুরিসডিকশনাল পাওয়ারটাকে এক্সারসাইজ করে। বর্তমানে যে প্রচেষ্টা হয়েছে সেটা সম্পূর্ণভাবে রাজ্যের যে এখতিয়ার তার উপর একটা প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। শুধু তাই নয়, এর ফলে পাঞ্জাবের মতো রাজ্য, পশ্চিমবঙ্গের মতো রাজ্য এবং অন্য কিছু রাজ্যগুলিতে সাংবিধানিক সংকট দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের এখতিয়ারভুক্ত বিষয়গুলিতে বিএসএফের এখতিয়ার বৃদ্ধি একতরফাভাবে করা হয়েছে এবং যেটা কোনোভাবেই কাম্য হতে পারে না। সাংবিধানিক বেসিক স্ট্রাকচারের যে প্রিন্সিপালস তার এটা পরিপন্থী এবং তাই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, অর্থাৎ প্রথমত যে বিএসএফের এই বাড়তি এখতিয়ার বৃদ্ধির প্রস্তাবকে আমরা সমর্থন করি না। দ্বিতীয়ত হচ্ছে আমরা এই বিষয় নিয়ে আমাদের যে প্রতিবাদ সেটাকে আরও শানিত করব। আর তৃতীয় হচ্ছে 15 কিলোমিটারের মধ্যে বিএসএফ যে জুরিসডিকশনটা এক্সারসাইজ করে সেটা অতি অবশ্যই আর কি পুলিশ প্রশাসনের আর কি সহযোগিতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। মানে 50 কিলোমিটার যে বর্ধিত পরিসরটা সেটাকে আপনারা স্বীকার করছেন না, সেটাকে আপনারা স্বীকার করছেন না? না, এরকম কোনো প্রস্তাব রাজ্য সরকারের পক্ষে গ্রহণ করা সম্ভবপর নয়। আর এরকম কোনো প্রস্তাব ভারতবর্ষের এবং আমরা দেখেছি তো কেয়া এই রাজ্যের বিধানসভায় তো প্রস্তাবও পাশ হয়েছে। একদম একদম এত সংবিধান নিয়ে ওম প্রকাশ দা নিজে একজন অধ্যাপক মানুষ, তিনি অত্যন্ত মানে একাডেমিশিয়ান, একজন অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমি জানাচ্ছি যে এত সংবিধান নিয়ে যেখানে আলোচনা হচ্ছে, সংবিধানে নাকি পরিপন্থী নয়, কিন্তু এটা কি পরিপন্থী যেখানে দেশের অভ্যন্তরীণ সুরক্ষার জন্য বিএসএফ এর যে জুরিসডিকশন বাড়ানো হয়েছে, যেটা পাশ করা হয়ে গেছে, তার বিরুদ্ধে রাজ্য বিধানসভায় সেখানে এক পেশে একটা প্রস্তাব পাস, সেটা কি সংবিধানের পরিপন্থী? সেটা কি আমার মনে হয় এই তৃণমূল কংগ্রেসের যে দলটি এবং তৃণমূল কংগ্রেসের সরকার কাকে আড়াল করতে চাইছে, কাদের উদ্দেশ্যে বা কাদের ইন্টারেস্টে এর মধ্যে ইন্টেনশন খুঁজে পাচ্ছে কেয়া ঘোষরা। আমি এখানে শতরূপ ঘোষের কথা শুনবো। শতরূপ, সত্যি কি এদের ইন্টেনশনের কোনো জায়গা আছে? আমি আপনাকে 5000 উদাহরণ দেবো যে কেন্দ্রে যখন নন বিজেপি গভর্নমেন্ট তারা কোনো একটা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রে এবং তারপরে সেটার বিরুদ্ধে বিজেপি শাসিত রাজ্যে বিধানসভায় প্রস্তাব পাস হয়েছে, পার্লামেন্টে সরকারে যে আছে যে যা সিদ্ধান্ত নেয় সব ঠিক হয়ে যায়। কেয়াদি যে দলটা এখন করে তারা এমার্জেন্সির বিরোধিতা করেনি। এমার্জেন্সি গাছ থেকে পড়েছিল, এমার্জেন্সিও তো মন্ত্রিসভায় পাশ হয়েই পার্লামেন্টে পাশ হয়েই লাগু হয়েছিল ভারতে। তাহলে বিজেপি কি এমার্জেন্সিকে সঠিক সিদ্ধান্ত মনে করে? ইন্দিরা গান্ধীর এর মানেটা কি আছে? গভর্নমেন্ট একটা সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে বলে আমি তার বিরোধিতা করতে পারবো না। দ্বিতীয় কথা হচ্ছে এই যেখানে ফেডারাল স্ট্রাকচারকে ভায়োলেট করার একটা কথা বললো কেয়াদি, আমার উদাহরণটা শুনে মনে হলো, ধরো মৌপিয়াদি, আমার তো চলাফেরা করা, যাতায়াত করা আমার ব্যক্তি স্বাধীনতা। এবার আমি মনে করো বলা নেই ক নেই, দরজা ভেঙে তোমার বাড়িতে ঢুকে গেলাম, তোমাকে তোমার বাড়ি থেকে বার করে দিয়ে বলে দিলাম যে বাড়িটা এবার আমার হয়ে গেল। তুমি তখন তার প্রতিবাদে বলবে যে না এ কী করে হয়, জোর করে তুমি আমার বাড়ির ভেতরে ঢুকে আসছো। তখন আমি বলবো যে না, তুমি তো আমার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছো, আমার তো কোথাও একটা যাবো আমার ব্যক্তি স্বাধীনতা, তুমি আমার সেটা খর্ব করার কে? আমার ফেডারাল স্ট্রাকচার তখন পর্যন্তই
তখনই সুরক্ষিত যখন পর্যন্ত রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার কো ইকুয়ালস হিসেবে একে অপরকে সম্মান করবে। একেবারে আমি এখানে এবং এই মিস্টার মিস্টার co-equals- কাছে আমি আসবো, just এক একটা second। কথা বলি মৌপিয়াদি, কো ইকুয়ালস শব্দটা কিন্তু আমার শব্দ নয়, এটা ভারতের সংবিধানে পরিষ্কার বলা আছে যে প্রতিটা রাজ্যের সরকার হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কো ইকুয়াল, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কাজ করে। আমার শেষ কথা কিয়াদিকে, কিয়াদি যেমন এই রাজ্যে বিজেপির একজন নেত্রী, টেনজেন ইয়াম্মা হচ্ছেন নাগাল্যান্ডের বিজেপি রাজ্য সভাপতি। নাগাল্যান্ডে গতকালের ঘটনাটার পরে বিজেপির রাজ্য সভাপতি পরিষ্কার বলেছেন যে এটা একটা গণহত্যা, কেন্দ্রের সরকারের দায়, কেন্দ্রকে দায় নিতে হবে, এবং যে যে অফিসাররা এই কাজের সঙ্গে যুক্ত, এই গণহত্যার সঙ্গে যুক্ত, তাদেরকে বিজেপির রাজ্য সভাপতি তাদেরকে যুদ্ধ অপরাধী বলেছেন। মানে মানে যুদ্ধ অপরাধী বলা একজন সেনাবাহিনীর অফিসারকে, মানে বোঝো, মানে আমরা তো তার ইমপ্লিকেশন জানি। এটা কিন্তু বিজেপি রাজ্য সভাপতি বলেছেন। তিনি দেশদ্রোহী, তিনি দেশের শত্রু, তাকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে বিজেপি এখনো পর্যন্ত? নিশ্চয় নাগাল্যান্ড নিয়ে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার বিবৃতি পেশ করেছেন, কিন্তু এই রাজ্যে একটু আগে যেটা শুভেন্দু বাবু বললেন যে রাজ্যে আমরা দেখেছি সন্ত্রাস, মানে ভোট পরবর্তী সন্ত্রাসে যে এতগুলো মানুষের মৃত্যু হয়েছে, তাহলে তো তৃণমূল তারাও কি তাহলে অপরাধী? বলেছেন ঠিক, আপনারা একবারও বলেছেন যে আমাদের একবার না পাঁচবার বলেছি কিয়াদি, মেরে মেরে গাছে টাঙিয়ে দেওয়া হয়েছে। না বলেছি কিয়াদি, শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখনও আমরা বলেছি। ছিলেন আমাদের প্রার্থী, সেই প্রার্থীকে পর্যন্ত মেরে তাকে মেরে ফেলা কিয়াদি হয়েছে। সেরকম এই বিষয়ে আপনারা কোথায় তখন থাকবেন? বলেছি কিয়াদি, ইনফ্যাক্ট কিয়াদি আপনাকে বলি, আমি ধন্যবাদ ইনফ্যাক্ট কিয়াদি আপনাকে আমি বলছি, আপনার জেনে ভালো লাগবে এটা, সত্যি কথাটা বললেন, আপনার এটা জেনে ভালো লাগবে কিয়াদি, পঞ্চায়েতে আমাদের প্রার্থীকে যখন শুভেন্দু অধিকারী মেরে কাছে টাঙিয়ে দিতেন আমরা তখনও প্রতিবাদ করেছি। আমার অন্তত আমি পশ্চিমবঙ্গ বিজেপি যেহেতু একজন মানে কি কিয়াদি আপনার শুনে ভালো লাগবে, আমরা বলেছি খালি তাই নয়, তৃণমূল অধিকারী যখন, শুভেন্দু অধিকারী যখন তৃণমূলের নেতা হিসেবে এই কাজগুলো করতেন আমরা তখনও বলেছি, কিয়াদি শুভেন্দু অধিকারী যখন তৃণমূল নেতা হিসেবে সিপিএম এর কর্মীদেরকে, বিজেপির কর্মীদেরকে মেরে টাঙিয়ে দিতেন, এই শুভেন্দু অধিকারী, আমরা তখনও প্রতিবাদ করেছি, আজকে করছি বলে না। উনি তখন টাঙাতেন, এখন টাঙানোর প্রতিবাদ করছেন, আমরা তখনও প্রতিবাদ করতাম, এখনও প্রতিবাদ করছি, এটাই বলছি। কেয়া মৌপিয়া, আমি যেটা একটু আগে যেটা বললাম, নাগাল্যান্ডের ঘটনা নিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিয়েছেন, তারপরে এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী বলার পর আমার মনে হয় না আমার বলার কোনো সাজে বা আমার এখতিয়ার আছে। আমি আবার চলে আসছি পশ্চিমবঙ্গে। 10 সেকেন্ড খালি 10 সেকেন্ড। বিএসএফ এর কর্তা ব্যক্তিরা আপনার শোতেই বিএসএফ এর কর্তা বলেছিলেন যে আমরা নিজেরা কোনো অপারেশন করি না, আমরা পশ্চিমবঙ্গ মানে যে কোনো সংশ্লিষ্ট সরকার, রাজ্য সরকারের সঙ্গে আমরা সংযোগ রেখে তাদের সঙ্গে মিলে আমরা কোনো অপারেশন করি। তাতে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সরকারের, আমি এটা কিছুতেই আমার পরিষ্কার হচ্ছে না, আশা করি আজকে আমরা তো কয়েকদিন আগেই দেখেছি কি ডেফিনেটলি আধা সামরিক বাহিনীর জওয়ান, আধা সামরিক বাহিনীর প্রতি আমরা সবাই সশ্রদ্ধ, কিন্তু যেহেতু এই কিছু প্রশ্ন উঠে আসছে যে কয়েকদিন আগে তো একই রকম ভাবে সিতাইয়ের ঘটনাও দেখা গেছে, এটার পরে আমার মনে হয় সেই সংশ্লিষ্ট যিনি জেলা শাসক তখন ছিলেন তিনি বলেছেন, তিনি তার স্টেটমেন্ট দিয়েছেন। এক সেকেন্ড কিয়া হোম প্রকাশ দেখো মৌপিয়া, দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটাকে যদি কেউ মনে করে যে বর্ডার সিকিউরিটি ফোর্সের উপরে একটা কোশ্চেন মার্ক পশ্চিমবঙ্গ সরকার আরোপিত করছে, তা একেবারেই নয়। রাদার বিএসএফ এর সঙ্গে যারা পরিচিত, তাদের কাজকর্ম সম্পর্কে পরিচিত এবং যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, তারা মনে করবেন যে বিএসএফ এর যে প্রফেশনালিজম আর তাদের যে স্পেশালাইজেশন, আর সেটার বিপরীতে এই বিজ্ঞপ্তি, যার মাধ্যম দিয়ে তাদের জুরিসডিকশনটাকে আর্টিফিশিয়ালি এক্সটেন্ড করা হয়েছে। দ্বিতীয়ত, এটা মনে করার কোনো কারণ নেই যে এই প্রশ্নটা পশ্চিমবঙ্গ সরকার তুলেছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি পাঞ্জাব, যেখানে একটা বর্ডার একটা বিশাল বড় এলাকায় জুড়ে রয়েছে, তারা কিন্তু এটা সোচ্চারে তারাও এই প্রশ্নটা তুলেছে। তৃতীয়, আমি বলবো যে নাগাল্যান্ডের বিষয় নিয়ে যে প্রশ্নাদিগুলি রয়েছে অতি অবশ্যই তোমরা আলোচনা করবে, কিন্তু আমি মনে করি যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে যে বিবৃতি দিয়েছেন তার মধ্য দিয়ে এই সমস্যা আর যে মূল কেন্দ্রবিন্দু সেটা রয়েছে। উনি বলছেন যে জঙ্গি সন্দেহে আর কি মানুষের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে কার্যত, অর্থাৎ যে এটা করা যায় আর এটা
আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্টের আন্ডারে যে এক্সেমশনসগুলি রয়েছে তার মধ্য দিয়ে আর কি অনেক ক্ষেত্রে র্যাশনালাইজ করা হয়। এটা বারবার করে হয়েছে, বিশেষ করে মণিপুরের কনটেক্সটে আর নাগাল্যান্ডের কনটেক্সটে অনেক জায়গাতে এই আইনটাকে সীমায়িত করা হয়েছে। দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা চলছে এবং আজকে দেখা যাচ্ছে যে বিজেপির সহযোগী রাজনৈতিক দলগুলি এবং যারা সরকারে চালাচ্ছেন বিজেপির মদতে এবং বা বিজেপিকে মদত দিয়ে তারা কিন্তু ডাইরেক্টলি এটাকে কোশ্চেন করেছেন এবং তাই আমি জন্য আসবো আপনার কাছে ওম প্রকাশ দা, আমি একটু সঙ্গত প্রশ্ন, মিস্টার পিকে সঙ্গত মিশ্রর প্রশ্ন কাছে খুব আসবো। ভালো করে মিস্টার আলোচনা মিশ্র, করা উচিত। মিস্টার মিশ্র, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আনইকুইভোকালি বলেছেন যে প্রশাসনকে নজর রাখতে হবে যাতে কোনো রকম অনভিপ্রেত পরিস্থিতি তৈরি না হয় এবং বিএসএফ কে লোকাল থানাকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে এবং তৃণমূল কংগ্রেস তাদের যে স্ট্যান্ডটা খুব স্পষ্ট করে দিচ্ছে যে 50 কিলোমিটারটাকে তারা স্বীকার করছে। এই যে ওম প্রকাশ বাবু যেটা বলছেন যে না, 50 কিলোমিটারটাকে তারা স্বীকার করছেন না, তারা মনে করেন যে 15 কিলোমিটারের মধ্যেই বিএসএফ এর এই গতিবিধি, বিএসএফ এর এই এখতিয়ার সেটা সীমাবদ্ধ। মপি, আমি বলতে চাই কি 15 বিএসএফ এখন বেঙ্গলে প্রত্যেক স্টেটে 15 কিলোমিটার, কিছু স্টেটে 80 কিলোমিটার ছিল, গুজরাটে আর রাজস্থানে আগে भी ছিল 50 কিলোমিটার, তার মধ্যে অপারেট করেছিলেন। কিন্তু আমি বলবো কি বিএসএফ যখন গিয়েছিলেন, আমি বেঙ্গলের কথা বলছি, বেঙ্গলে কখন বিএসএফ যাবেন ওই 15 কিলোমিটার ভিতরে ও লোকাল এসএচও या লোকাল গভর্নমেন্টকে বলে ওনার সাথে যেতে হবে। বিএসএফ ওখানে আছে টু এইড ইন সিভিল পাওয়ার। ল অ্যান্ড অর্ডার কখন বিএসএফ এর হাতে থাকবে না। ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট। মমতাজি যে বললেন, আমি বলতে চাই, আমি প্রার্থনা করি কি কনফ্রন্টেশন between a state government and central government on this, and confrontation between West Bengal police and BSF এটা হবা দরকার নাই। মিস্টার মিশ্র একই সঙ্গে ডেফিনেটলি কেউ এই কনফ্রন্টেশনটা চান না। মিস্টার মিশ্র, কিন্তু এটা তো মানবেন মিস্টার মিশ্র যে নাগাল্যান্ড কাণ্ড, নাগাল্যান্ডের যে ঘটনা সেটা নতুন করে ফুয়েল করছে এই কন্ট্রোভার্সিকে। বিএসএফ ওনার ফোর্স, বিএসএফ ওয়েস্ট বেঙ্গলের ফোর্স, বিএসএফ মমতা দিদির ফোর্স। বিএসএফ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্যে কিছু ফরক নাই। আমি भी ওয়েস্ট বেঙ্গল পুলিশে ছিলাম, আমি বিএসএফ এর অফিসার, আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডেপুটেশনে গিয়েছিলাম। ওয়েস্ট বেঙ্গল পুলিশের বহুত অফিসার বিএসএফ এর এসছেন ডেপুটেশনে। আইজি ওয়েস্ট বেঙ্গল, আপনার যে ডিজি পুলিশ যে ছিলেন গোলক মজুমদার, উনি আইজি বিএসএফ ওয়েস্ট বেঙ্গল ছিলেন। কিন্তু বিএসএফ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্যে কিছু পার্থক্য নাই। আর যখন এই 15 কিলোমিটার মধ্যে যখন বিএসএফ কিছু অপারেশন করে, ও এসএচওর কাছে লোকাল ডিএসপি কে বলেন আর ওনাকে নিয়ে যাচ্ছেন। কিন্তু এই 50 কিলোমিটার যদি বা গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট অর্ডার করেছেন, কিন্তু এখন আমার কাছে এতটা সুবিধা নাই কি আমরা 50 কিলোমিটার যাব কিছু ইনসিডেন্টের ইনকোয়ারি করবার জন্য, যদি বা দরকার পড়ে। কারণ এখন বাংলাদেশের অবস্থা খুব খারাপ। তালিবান আর জামাতুল মুজাহিদ অফ বাংলাদেশ আর নিউ জামাত আমার বর্ডারের অপোজিট আছে। যদি বা ওনারা 50 কিলোমিটার 20 কিলোমিটার আগে চলে যান, বর্ধমানে আর কোথায় চলে যাবে, তো বিএসএফ নিশ্চয় লোকাল পুলিশকে নিয়ে ওখানে যাবে। আমি আসবো মিস্টার মিশ্র আপনার কাছে, আমি একটু সত্যজিৎ বাবুর কাছে আসবো। সত্যজিৎ বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে প্রশাসনের কাছে যে নির্দেশ, সেটাকে আপনি একজন পুলিশ অফিসার হিসেবে, একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার হিসেবে আপনি সেটাকে কিভাবে ইন্টারপ্রেট করছেন? অর্থাৎ এখানে স্থানীয় প্রশাসনের কি করণীয়? মপিয়া, দুটো তিনটে জিনিস বলার দরকার আছে। এক নম্বর হচ্ছে, একটা বিশাল এলাকা বাংলাদেশের সাথে আমাদের বর্ডার, এখানে বিএসএফ এর একটা বিশাল দায়িত্ব হচ্ছে সে সীমান্ত সুরক্ষা দেবে। পাশাপাশি রাজ্য পুলিশের কাজ হচ্ছে রাজ্যের সুরক্ষা দেবে, রাজ্যের নাগরিকের সুরক্ষা দেবে। এতদিন ধরে তো ওই 15 কিলোমিটারই চলছিল এবং বেশ ভালোই চলছিল, এবং 15 কিলোমিটারে যা কিছু কাজ, যদি কোনো যে ক্রাইম যেগুলো হচ্ছিল সেগুলো আমাদের রাজ্য সরকার দেখছিল, 1 নম্বর। 2 নম্বর, যুক্তরাষ্ট্রীয় কাঠামে বেসিক্যালি
একটা রাজ্য এবং কেন্দ্রের সাথে একটা লিয়াজো মেনটেন করে চলতে হবে। সেদিকে একদিকে যেমন সীমান্ত সুরক্ষার ব্যাপারটাও থাকবে, তেমনি সাথে সাথে ল অ্যান্ড অর্ডার প্রবলেমটাকে রাজ্য সরকারকেই এনশিওর করতে হবে। 3 নম্বর একটা কথা বলি, এই যে 15 এবং 50-এর ব্যাপারটা, এটা বেসিক্যালি 15 কিলোমিটারের মধ্যে থাকাটাই সমীচীন বলে আমার মনে হয়। কারণ আপনি যদি মালদার দিকে তাকান কিংবা বালুরঘাটের দিকে তাকান, মালদার মোহদীপুর যে আমাদের বর্ডার আছে, যেখানে বিএসএফ এর বর্ডার, সেখান থেকে যদি আপনি 50 কিলোমিটার ধরেন তাহলে ইংলিশ বাজার পর্যন্ত চলে আসবে। ইংলিশ বাজার যেটা মেইন জায়গা মালদা ডিস্ট্রিক্টের, এবং অনেক জায়গা আছে নদিয়া থেকে আরম্ভ করে বর্ডার জায়গা, সেখানে 50 কিলোমিটার বলতে রাজ্য সরকারের 37% জায়গা দখল হয়ে যাবে। সুতরাং সেই জন্য আমার মনে হয় যে 15 কিলোমিটার যেটা আছে, যেটা যথোপযুক্ত, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, ঠিকই বলেছেন। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে নাগাল্যান্ডে যে ঘটনাটা হলো, যেটা অনভিপ্রেত ঘটনা, যেটা বেসিক্যালি আমি ব্যক্তিগতভাবে রিটায়ার্ড পুলিশ অফিসার হিসেবে মনে করি নাগাল্যান্ডের প্রসঙ্গ নিয়ে আমি আসবো সত্যজিৎ বাবু আপনার কাছে। আমি একটু চন্দন বাবুর রিয়াকশন নিয়ে নেব। আজকে যে নতুন করে যে বিএসএফ বিতর্ক সেটা সারফেস করলো, সেটাতে ঘৃতাহুতি হলো, সেই প্রসঙ্গে চন্দন বাবু প্লিজ। মৌপিয়া, এখানে পরিষ্কারভাবে একটি কথা বলা যেতেই পারে যে বিএসএফ এর যে ভূমিকাটা এখানে আছে, এবং সার্বিকভাবে বিএসএফ যেহেতু বর্ডার সিকিউরিটি, তার প্যাসেজ অফ অ্যাকশনের জন্য 15 কিলোমিটার দেওয়া হয়, অর্থাৎ আদার সাইড অফ দি ফেন্সিং তো যেতে পারবে না বর্ডারের উল্টো দিকে। এখানে খুব স্বাভাবিক অর্থেই 15 কিলোমিটার এরিয়াতে তার প্যাসেজ অ্যাকশন, এবং সেখানে কোঅর্ডিনেট করবে রাজ্য পুলিশ, এটাই স্বাভাবিক। এবং শতরূপ যেটা বললো এটা অবশ্যই এটা মানে ভেরি ইন্ডিকেটিভ, সেটা হচ্ছে কো ইকুয়াল। তো রাজ্য এবং কেন্দ্র এইখানে শৃঙ্খলা, অর্থাৎ শৃঙ্খলা রক্ষার্থে এবং বর্ডার সিকিউরিটির জন্য নিরাপত্তার কারণে একটা কোহিবিট করবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু বারবার যেটা দেখা যাচ্ছে যে এখানে এখতিয়ারের মধ্যে একটা কেন্দ্রীয় সরকারের বিএসএফ এনফোর্স করবার চেষ্টা করছে, এটা অস্বীকার করে লাভ নেই। আজকে পশ্চিমবাংলা 37% কন্ট্রোল চলে যাবে বিএসএফ এর হাতে, 37% ল্যান্ড। সো দ্যাট এখানে আলটিমেট ভূমিকাটা কি হচ্ছে, এটা তো সার্বভৌমত্বের প্রশ্ন এসে দাঁড়াচ্ছে, অর্থাৎ রাজ্যের যে সার্বভৌমত্ব, রাজ্যের যে কো ইকুয়াল অবস্থান, সেখানে গিয়ে এই প্রশ্নটা উঠছে। খুব স্বাভাবিক অর্থে এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া সম্ভব না, কারণ রাজ্য সরকার একটি ইলেক্টেড সরকার হয়, কেন্দ্রীয় সরকার একটি ইলেক্টেড সরকার হয়। এরা কোহিবিট করছেন না কেন, কোন ব্লু প্রিন্ট? খুব স্বাভাবিক অর্থে মিস্টার মিশ্র এখানে আছেন, এখানে এই রাজ্য কেন্দ্র এই দুটো সরকার মিলে কেন একটা ফর্মুলেশন অফ রুল করেননি, কেন এখানে ব্লু প্রিন্ট তৈরি করেননি, কেন কি কারণে এক্সটেনশনটা হলো, অর্থাৎ একতরফা করা হলো কেন, এই প্রশ্নগুলোকে সামনে রেখে আলোচনা করা যেতেই পারতো, তাহলে এই বিবাদটা তৈরি হতো না। আজকে খুব স্বাভাবিক অর্থে রাজ্যের সার্বভৌমত্ব বা সভরেন্টির যে জায়গাটা, কেন্দ্রীয়ভাবেও সেটাকেও মেনে চলে এই দুটো টিমকে একই জায়গায় আসা উচিত। চন্দনবাবু, ইউপিএ 2 আমলে তো এর থেকেও বেশি ক্ষমতা বৃদ্ধির ক্ষমতা বৃদ্ধির কিন্তু বিভিন্ন আঙ্গিক থাকে, এটা কিন্তু স্বাভাবিক। আজকে দেখো 1958 সালে তৈরি হওয়া যে আর্ম ফোর্সেস স্পেশাল প্রোটেকশন অ্যাক্ট, এটা তো 1958-এ তখনকার অবস্থান। তারপরে বহু মডিউলার চেঞ্জেস হয়েছে বহু ক্ষেত্রে। ওম প্রকাশ দা আছেন, অভিজ্ঞ মানুষ, উনি ভালো করে বলতে পারবেন। এখানে বিভিন্ন অ্যাকশনস এসছে, যেখানে নতুন নতুন মডিউল তৈরি হয়েছে। সুতরাং এটা তো মানতেই হবে। আমি শেষ করছি, আমি এখানে এটা মানতেই হবে যে এই মডিউলার চেঞ্জেসগুলো তো সময়ের সাথে সাথে আসে, খুব স্বাভাবিক। সুতরাং অতীতে কি ঘটেছে সেটা সবসময় বর্তমানে কারণ নাও হতে পারে, কিন্তু এখানে আমরা বারবার বুঝতে পারছি বিএসএফ এর যে এক্সটেন্ডেড এরিয়া, এটা কিন্তু একটা রাজনৈতিক উপকরণের মাত্রা। শুধু আপনাদের জন্য না, অতীত প্রসঙ্গে কেয়াদের জন্য এমবারাসমেন্ট হয়েছে, কারণ সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছেন। আমি খুব ছোট্ট একটা কথা বলছি মৌপিয়াদি, একটা দেখো, একটা যারা না বিএসএফ এর এই এক্সটেনশনটাকে সমর্থন করছেন, তারা একটা ধারণা তৈরি করার চেষ্টা করছেন অ্যাজ ইফ দেশের বা রাজ্যের যে জায়গাটা বিএসএফ এর ডোমেনের আন্ডারে আসছে না, সেই জায়গাটা আনগার্ডেড। তা কিন্তু নয় আসলে। সেইখানে পুলিশ আছে এটা ঘটনা। পশ্চিমবাংলার ক্ষেত্রে পুলিশের আমরা এমন পলিটিক্যালি মোটিভেটেড চেহারা দেখেছি গত 10 বছরে, একটা অংশের মানুষকে এটা বলে ট্রিগার করে। আচ্ছা 44 ভেরি গুড। 44 বছরে যা চেহারা দেখেছি কেয়াদির কথায়, তাতে একটা অংশের মানুষকে লাভ নেই, ঠিক আছে বলে খুশি হয়েছে, বলে পশ্চিমবাংলাতে পুলিশের যা চেহারা দেখেছি আমরা, তাতে এটা একটা অংশের মানুষকেই বলে ট্রিগার করা সম্ভব যে পুলিশের হাতে আপনি সুরক্ষিত না। আমি এখানে বলি কি, 10টা সেকেন্ড দাও আমাকে।
বিএসএফ যত অবধি আছে 15 কিলোমিটার অবধি আছে, তার ভেতরেও যে আমাদের দেশের টেরিটরি, সেখানে কিন্তু খালি পুলিশ আছে এমন নয়, সেখানে এনআইএ সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি তারা অপারেট করে, সেন্ট্রাল ইন্টেলিজেন্স অপারেট করে, প্রয়োজন মতো সেখানে আর্মিকেও নামানো হয় দাঙ্গা কন্ট্রোল করা থেকে শুরু করে জঙ্গিদের খবর পেলে। সুতরাং এমন নয় যে বিএসএফ এর এরিয়া এক্সটেন্ডেড না হলে সব দেখতে থাকুন আপনারা। বিএসএফ এর ক্ষমতা বৃদ্ধি হলে তা হবে সংবিধানের অবমাননা। 2012 সালে তৎকালীন প্রধানমন্ত্রীকে চিঠিতে লিখেছিলেন তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী। বিএসএফ এর ক্ষমতা বৃদ্ধির নির্দেশিকা জারির প্রায় 2 মাস কাটতে চলল, মোদী সরকার এখনো স্পিকটি নট। 2012 সাল, কেন্দ্রে ইউপিএ সরকার। তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে পেশ করলেন বর্ডার ফোর্স সিকিউরিটি অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট বিল। বিলে প্রস্তাব, জাতীয় সুরক্ষার প্রশ্নে দেশের যে কোনো রাজ্য বা এলাকায় বিএসএফ অর্থাৎ গোটা দেশ জুড়ে বিএসএফকে কাজ করার অধিকার দেওয়ার নির্দেশিকা। যেদিন এই নির্দেশিকা প্রকাশ হয় তার 3 দিনের মাথায় প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছয় একটি চিঠি। মাননীয় প্রধানমন্ত্রী, বিএসএফ নিয়ে কেন্দ্রের নির্দেশিকায় আমি হতবাক। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এমন হস্তক্ষেপ মানা যায় না। আপনি নিশ্চিতভাবেই জানেন সংবিধানের অনুমোদন দেয় না। গুজরাতের মতো সীমান্তবর্তী রাজ্যে এই ধরনের নির্দেশিকায় বিভ্রান্তি ও সংঘাত তৈরি হবে। 2015 সালে ইউপিএর এই বিল বাতিল করে এনডিএ সরকার। এবার সেই সরকারই ঘুরপথে পশ্চিমবঙ্গ সহ 3 রাজ্যে বিএসএফ এর ক্ষমতা বাড়িয়েছে বলে অভিযোগ। আবার গুজরাতে বিএসএফ এর এখতিয়ার 80 কিলোমিটার থেকে কমানো হয়েছে। কেন্দ্রের এই নয়া বিএসএফ নির্দেশিকার পরে একাধিক ঘটনা। সিতায়ে বিএসএফ এর গুলিতে 3 জনের মৃত্যু। গত 2 মাসে বিএসএফ এর বিরুদ্ধে 4 এফআইআর। 2 বার গুলি চালানো, একাধিকবার জোর করে আটকে রাখার অভিযোগ। পশ্চিমবঙ্গ ও পাঞ্জাব 2 রাজ্যের বিধানসভায় বিএসএফ এর বাড়তি ক্ষমতার বিরোধিতায় প্রস্তাব পাশ হয়েছে। 2 রাজ্যেরই শাসক দলের অভিযোগ, এসবই বিএসএফ এর হাতে বাড়তি ক্ষমতা দেওয়ার ফল, যদিও খোদ বিএসএফ তা মানতে নারাজ। There is no change in our power of arrest, seizure and search. It remains the same. As I said earlier, I again repeat, our mandate is very limited and we will act within the mandate that the law has given us, not beyond that. রাজ্য বিধানসভাতেও বিএসএফ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ শাসক দলের বিধায়কের। যখনই টাকা পয়সার ভাগাভাগি নিয়ে পাচারকারীদের সাথে গোলমাল হয় তখন বিএসএফ গুলি চালায় এবং নানা রকম গল্প কাহিনী, নানা রকম ঘটনাকে সাজিয়ে গল্প তৈরি করে এটা কিছু মানুষের ওপর দোষারোপ করা এবং ওই সীমান্তবর্তী সাধারণ মানুষের ওপর জুলুম করা, অত্যাচার করা, এটা আমরা ছোটবেলার থেকে দেখে আসছি। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, বিএসএফ নির্দেশিকা নিয়ে এত বিতর্কের পরও কেন্দ্র এখনো চুপ। মোদী সরকার অবস্থান স্পষ্ট না করাতে এই বিভ্রান্তি বলে দাবি তাঁদের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আপনি একটু আগে সংবিধান বিরোধী ইত্যাদি এই সমস্ত প্রসঙ্গ তুলছিলেন। আমরা দেখলাম যে তদানীন্তন গুজরাটের মুখ্যমন্ত্রী তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন যে যদি বিএসএফ এর ক্ষমতা বৃদ্ধি হয় সেটা সংবিধানের অবমাননা। ঠিক, নরেন্দ্র মোদী তখন ছিলেন একজন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী এবং তিনি তার তখন মনে হয়েছিল একজন মুখ্যমন্ত্রী হিসেবে তার তখন ভিশন ছিল না হিসেবে না আমি শেষ করি। আপনি কি বলতে চাইছেন? শুধুমাত্র দিনের রাজ্যের আরে শতরূপ থামুন না, একটু বলতে দিন। তিনি কিন্তু তারপরে তিনি কি করেছেন সেটা মেনে নিয়েছিলেন। তিনি তো সংঘাতের পথে যাননি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এখন করছেন। আর চলে আসি পশ্চিমবঙ্গের কথায়। পশ্চিমবঙ্গে যেখানে একটা পোরাস বর্ডার, 2217 কিলোমিটার আন্তর্জাতিক সীমানা পশ্চিমবঙ্গের মতন রাজ্যে, যে রাজ্যে যেখানে বর্ডারটা ওয়েল ডিফাইন্ডই নয়, কারণ অর্ধেকটাই তো জল, সেই জায়গায় দাঁড়িয়ে বিএসএফ কে যখন ক্ষমতা বৃদ্ধি করতে বলা হয়েছে এবং কর্তা ব্যক্তিরা বলছেন, আমাদের এখানে মিশ্রা স্যার যিনি বলছিলেন, তিনি তো স্পষ্ট বললেন যে এখতিয়ার নেই আমাদের, আমাদের যে কাজ, আমরা যে পরিধি সেটাই আমরা করব, শুধুমাত্র আমাদের এবং রাজ্য পুলিশের সহযোগিতায় তাদের সঙ্গে মিলে। তো সেই জায়গাটায় শুধুমাত্র রাজনৈতিক একটা মোড় বা রাজনৈতিক রূপ কেন চাপানো হচ্ছে? রাজনৈতিক রূপ কেন চাপানো হচ্ছে? একটা কথা জিজ্ঞেস করছি, যে বলছেন না পোরাস বর্ডার, আরে শতরূপ, আরে কথা জিজ্ঞেস শুনুন না, আরে প্রশ্নের উত্তর আপনি জানলে তো উত্তরটা দিন না। এই যে বলছেন পোরাস বর্ডার, তো বর্ডারের কোর্টগুলোকে তো পাহারা দিচ্ছেন না।
পোরাস যদি বর্ডার হয় তাহলে আরো বেশি করে বর্ডারে সেনা মোতায়েন করুন, তা না আড়ংঘাটায় বর্ডার পোরাস বলে আপনি বলছেন কৃষ্ণনগরে সেনা দাঁড়িয়ে থাকবে, তা এর মানেটা কি আছে? সবাই পাবে। ও স্ক্রিন টাইমের জন্য এত ব্যতিব্যস্ত হয়ে পড়েছে শতরূপ যে কাউকে শেষ করতে দিচ্ছে, সবার কথার মধ্যে কথা বলতে হচ্ছে। না না আমি সবার কথা বলছি না, খালি আপনার কথা মাঝখানেই বলেছি, আপনি এর আগে আমার কথা মাঝখানে বলেছেন। আমার প্রশ্নটা কি আপনি উত্তর দেবেন নাকি স্ক্রিন টাইম, এয়ার টাইম, টিভিং টাইম এসব করে যাবেন? এই রাজনৈতিক বলছি আমার প্রশ্নের কি উত্তর দেবেন নাকি স্ক্রিন টাইম আর টিভিং টাইম করে যাবেন? উত্তর নেব, কে এক সেকেন্ড উত্তর নেব। ওম প্রকাশ দা কাছে যাবো, তার আগে ওম প্রকাশ দা বর্ডারটা পোরাস তো বর্ডারে সেনাবাহিনীকে দাঁড় না করিয়ে আড়ংঘাটায় বর্ডার পোরাস, তাই আপনি কৃষ্ণনগরে সেনাবাহিনী দাঁড় করাবেন? আসবো শতরূপ, আসবো এক সেকেন্ড, লজিক বলে আসবো প্লিজ, কে আর উত্তর নেব আমি ওম প্রকাশ দার কাছে আসবো এক সেকেন্ড। কারণ ওম প্রকাশ দা এই যে নিরাপত্তা বিষয়ে আপনার একটা একাডেমিক এক্সপার্টিজও রয়েছে, সেই প্রসঙ্গে দাঁড়িয়ে যদি আমি সেই আধারে দেখার চেষ্টা করি গোটা বিষয়টা। দেখো, বর্ডার সিকিউরিটি ফোর্সের যে প্রফেশনাল একটা ফোর্স এবং তার একটা নির্দিষ্ট দায়িত্ব ক্ষমতা রয়েছে, একটা বিবর্তন হয়েছে, এবং বর্তমানে যে প্রচেষ্টাটা হচ্ছে সেই প্রচেষ্টাটা কিন্তু বিএসএফ এর প্রফেশনাল জায়গাটাই কিন্তু হার্মফুল বলে আমি মনে করি। এবং এই ব্যাপারে আর কি দীর্ঘ অনেকবার অন্য ফোরামগুলিতে আলোচনা হয়েছে, তারা তাই মনে করবেন। ইট ইজ নট গোয়িং টু বি গুড ফর বিএসএফ ইটসেলফ। এই জন্য তার কারণটা হচ্ছে যে তাদের যে সীমায়িত ক্ষমতা, সেই ক্ষমতা প্রয়োগ করবার ক্ষেত্রে নানা রকম তারা অসুবিধার মধ্যে পড়েন, এবং দেখা যাচ্ছে যে যেই কারণগুলিকে নিয়ে বিএসএফ সেইটাই কিন্তু অনেক ক্ষেত্রে আর কি ফুলফিল হয় না, অর্থাৎ চোরাচালান বা স্মাগলিং, ক্যাটেল স্মাগলিং, হিউম্যান ট্রাফিকিং। তো সেই জায়গাতে ফোকাস করা উচিত। এই ফোকাসটাকে ওয়াইড করে ফেললে দেখা যাবে যে নানাবিধ অসুবিধা হবে। আর সেকেন্ড হচ্ছে যে যখন তুমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না টেলিভিশন চ্যানেলে, এটা আমি সবাই হয়তো একটু আমার থেকে জুনিয়র, আমি বলি যে অনেক সময় চুপ করে থাকতে হয়। কেউ ওয়েস্ট বেঙ্গল নিয়ে প্রিপারেশন করেছে, এখন মৌপিয়া নন্দিতাকে গুজরাট নিয়ে জিজ্ঞেস করলে তার তো অসুবিধা হবেই, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আর কি চুপ করে থাকাটা আমাদের প্রধানমন্ত্রী বারবার করে যে সমস্ত পদক্ষেপগুলি নিয়েছেন দেখেছেন যে ওগুলি তার অপোজিটে ছিল। ব্যক্তি আক্রমণ যদি করেন তাহলে আপনি আগে নিজের দিকে তাকান না, নিজে আপনি গেরবান পর দেখিয়ে না। আমি ব্যক্তিগত আক্রমণ করিনি, আমি তোমাকে বললাম যে যেখানে প্রধানমন্ত্রীর কথা মৌপিয়া বলছেন যে ওনার কি ভিশন নেই, তুমি ওয়েস্ট বেঙ্গলটা নিয়ে আসছো, কেন নিয়ে আসছো সেটা তুমি ভাবো। আমি বারবার দেখি শতরূপকে অ্যাকিউজ করছো, যদি পারে আমাকে একটু অ্যাকিউজ করুন। ঠিক আছে, কেয়া একটা কথা শুনবে, কেয়া একটা কথা শুনছে না, কেয়া এক্স্যাক্টলি একটা প্রশ্ন করছি, যদি উত্তর দাও। 50 কিলোমিটার 15 কিলোমিটার থেকে এক্সটেন্ডেড হলো, 35 কিলোমিটার এক্সটেন্ডেড হলো। এর কোনো নির্দিষ্ট ব্লুপ্রিন্ট তুমি জানো কি না? 1, 2 ওটা 55 কিলোমিটার হলে কি হতো? মানে আমার ব্যাপারটা বলার উদ্দেশ্য 50টা কোন এখতিয়ারে, কোন ইয়ার মার্কিংয়ে, এই 50 কিলোমিটার কোন লজিকে, এই ব্যাপারটা আমি এটা একটু অ্যাড করব কে যে একটা রাজ্যের যে আয়তন তার যদি প্রায় 38% সেটা বিএসএফ এর পরিসরের মধ্যে আনা হয়, তাহলে কি সেটা মনে হয় না যে একটা ফেডারেল স্ট্রাকচারে সেই রাজ্য সরকারকে কনফিডেন্সে নিয়ে করা দরকার? এক্স্যাক্টলি। আমি চন্দনদার প্রশ্নের উত্তরটা আগে দিয়ে দিব। মৌপিয়া, চন্দনদাকে উল্টো জিজ্ঞেস করবো যে যখন ইউপিএ জমানায় যখন বিএসএফ এর পরিধিটি বাড়ানো হলো তখন কি বেসিসে কত বছর ইউপিএ ক্ষমতায় নেই? কেয়া একটু বাস্তবতার কথা বলো। তুমি কত বছর ইউপিএ ক্ষমতায় নেই? তুমি একটা জিনিস বুঝবার চেষ্টা করো, তুমি 1958 সালকে ঘিরে কি আলোচনাটা করবে? 2015 যখন স্পেশাল 2012 কে ঘিরে করছে। আমার প্রশ্নটা হচ্ছে যে কতটা দূর নয় চন্দনবাবু, 2012 আমি ঠিক সেই প্রসঙ্গটাই একে বলছি। বাস্তব অবস্থাটা এখন, যে বাস্তব অবস্থাটাকে তুমি আড়াল করবার জন্য কখনো 2012, কখনো 1958, তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, কংগ্রেস বা মনমোহন সিং এর ভুলের দায়ভার তো পশ্চিমবাংলার সাধারণ সীমান্তবর্তী মানুষের নয় যে তাদের ঘাড়ের উপর বিএসএফ এসে বসবে। আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, কংগ্রেস কি করছে, বিজেপি কি করছে, আমি টিপিং ইট সাইড। আমি একটা কথা, আমি সাধারণ লজিকের জায়গায় আজকে মনে করো পাকিস্তানের লাগোয়া রাজ্য গুজরাট,
সেখানে আর্মির টেরিটরি কমানো হচ্ছে, 80 থেকে 50 হচ্ছে। দিলীপ ঘোষ বললেন যে মায়ানমার থেকে নাকি পশ্চিমবাংলায় 2 কোটি রোহিঙ্গা ঢুকে গেছে। সেই মায়ানমারের বর্ডারে যে রাজ্যগুলো রয়েছে, মণিপুর থেকে শুরু করে একটার পর একটা, অরুণাচল, একটার পর একটা রাজ্য, সেখানে আর্মির টেরিটরি কমানো হচ্ছে। আর বাংলাদেশের পাশে পশ্চিমবঙ্গ, সেখানে আর্মির টেরিটরি বাড়ানো হচ্ছে। কংগ্রেস কি করেছে, বিজেপি কি করেছে, মনমোহন সিং কি করেছেন, মোদী আগের জন্মে কি বলেছেন, আমি সব ছেড়ে দিলাম। কিন্তু বলো, পশ্চিমবাংলার একজন মানুষ হিসেবে আমার কাছে এর লজিকটা কি হবে, আমাকে সেইটা বোঝাও। আমি আসবো তোমাকে। আমি একটু শুনে নিই যে এই আফস্পা প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী এবং সুজন চক্রবর্তী তারা কি বলছেন। নর্থ ইস্ট ইন্ডিয়াতে সেখানটাই জম্মু কাশ্মীরে আর্মস ফোর্সেস যে অ্যাক্ট, তার অনেক অপব্যবহার হচ্ছে বলে প্রশ্ন উঠছে। এই অপব্যবহার বন্ধ করার দায়িত্ব সরকারের, আমরা নিশ্চয়ই তার বিরোধিতা করব। কিন্তু সরাসরি আইনটাকে এখনই তুলে দেওয়ার মতন সময় হয়েছে কিনা, এটা এই মুহূর্তে দাঁড়িয়ে হঠাৎ করে একটা কথা বলা যায় না। এটা সর্বভারতীয় পার্টির সিদ্ধান্ত নিতে হবে। সেই আইনটা খুব বিপজ্জনক, আফস্পা খুব বিপজ্জনক। এই আইনটা বাতিল করা দরকার অবিলম্বে। আমরা অতীতে এটা বারবার বলেছি, আমরা আবারও বলছি, অবিলম্বে এই আইন বাতিল করা হোক, নাগরিক অধিকারকে সুরক্ষিত করা হোক। মানুষের নাগরিক অধিকারকে কেড়ে নেওয়া যাবে না। সীমান্ত সুরক্ষার নাম করে মানুষের উপরে গুলি চালানো চলবে না। সুজন চক্রবর্তী বলছেন অবিলম্বে আফস্পা প্রত্যাহার করা হোক। অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে এটা এরকম হুট করে সিদ্ধান্ত নেওয়া যায় না। আমি একটু এই প্রসঙ্গে চন্দনবাবুর কাছে যাওয়ার আগে আমি একটু মিস্টার মিশ্রের কাছে যাব। মিস্টার মিশ্র, একটা দাবি খুব জোরালো হচ্ছে আরও একবার আফস্পা প্রত্যাহারের। হ্যাঁ বিলকুল, আমি বলতে চাই আফস্পা ওখানে লাগবে যেখানে দরকার আছে। মণিপুরে আফস্পা দরকার আছে, কিন্তু মণিপুরে ইন্টারনাল সিকিউরিটি সিচুয়েশন খুব খারাপ। নাগাল্যান্ডে আপনি দেখলেন কি রকম হচ্ছে এখন। এনএসএন খাপলাং বি নাগাল্যান্ডে এখন পিএলএ বি ওখানে আসছেন। মণিপুরে এমপিএলএফ, পিএলএ, ইউপিএলএফ আর কুকি ন্যাশনাল আর্মি, ওনারা সব আছেন। মণিপুর, নাগাল্যান্ড and Kashmir, they are totally different. As far as Bengal is concerned, I don't find any reason why AFSPA should be there in Bengal. I don't agree with that. Definitely Bengal is absolutely clear. There are no militant group, excluding that of few areas where Naxalites are available. In those areas, yes. Mr. Mishra, AFSPA যেখানে আছে বলবৎ, সেখানে প্রত্যাহারের দাবি তোলা হচ্ছে না। বিলকুল কাশ্মীর থেকে আপনি নিতে পারবেন না, নেওয়াটা উচিত হবে না। আপনি দেখছেন কি এখন তালিবান পাকিস্তান, আমার পিওকেতে তালিবান আছে এখন। কাশ্মীরের সিচুয়েশন খুব খারাপ হয়ে গেছে। এইরকম আপনার পাঞ্জাবে বি হবে। পাঞ্জাব এখন বলেছেন 50 কিলোমিটার বিএসএফ কে কিসের জন্য দিতে হবে। 50 কিলোমিটার দিতে হবে, এটা আমি নিশ্চয় করব, নিশ্চয় আমি বলবো। মিস্টার মিশ্র, আমি এখানে একটু ওমপ্রকাশ বাবুর কাছে আসবো। ওমপ্রকাশ বাবু, যে কংগ্রেস আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস বিএসএফ এর ক্ষমতা বৃদ্ধির বিরোধিতায়, সেটা আপনাদের যে অবস্থান তার সঙ্গে একমত, কিন্তু অধীর রঞ্জন চৌধুরী মনে করছেন যে আফস্পা প্রত্যাহারের সিদ্ধান্ত এরকম করে হুট করে নেওয়া যায় না। আফস্পা প্রত্যাহার হলে খুব অসুবিধা হবে। আসবো মিস্টার মিশ্র, আর এইসব আমি এর ওমপ্রকাশ বাবুর কাছে যাচ্ছি। আসবো মিস্টার পিকে মিশ্র, আমি আসবো। ওমপ্রকাশ বাবু, সিচুয়েশন খারাপ আছে, ওখানে সিচুয়েশন খারাপ আছে, ওখানে আফস্পা থাকবাই দরকার। এই বিষয়টা খুবই সংবেদনশীল এবং গত প্রায় 20 থেকে 22 বছর আমি বলবো স্পেসিফিক্যালি এটা নিয়ে আলোচনা হচ্ছে। এবং এক সময় আর কি যা কংগ্রেসের পক্ষ থেকেও আর কি এই বিষয়ে কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছিল এবং চিদাম্বরম যিনি হোম মিনিস্টারও ছিলেন, তিনি কিন্তু নিজেও এটার পক্ষে ছিলেন যে এটা প্রত্যাহার করা হোক। এটা জানা উচিত সবারই যে এটা কেন দেওয়া হয়েছে। এই জন্যই দেওয়া হয়েছে যাতে আর কি নর্মাল প্রসেসে যে অ্যাকাউন্টেবিলিটি আর্ম ফোর্সেসের, সেটাকে থেকে তারা কিছু এক্সেপশন পেতে পারেন। কিন্তু অনেক জায়গায়, অনেক রাজ্য থেকে কিন্তু এটা ইতিমধ্যে সীমায়িত হয়েছে, প্রত্যাহার করা হয়েছে।
মণিপুরের কনটেক্সটে বিশেষ করে আমি বলবো, বিশেষ করে মণিপুর হিলস এরিয়ার ইয়েতে এটা যথেচ্ছ অপব্যবহার হয়েছে এবং এটা বারবার করে সুপ্রিম কোর্টও বলেছে। আলটিমেটলি কিন্তু এখন সিভিল সোসাইটি বারবার করে বলছে এবং রাজনৈতিক দলগুলি এবং আমার দলও আমরা মনে করি যে কিছু এক্সেপশন রিজার্ভেশন রাখা সত্ত্বেও কিন্তু ব্রডলি এই আইনটা কিন্তু এখন আর প্রয়োজন হওয়াটা উচিত হবে না এবং এটা বিলুপ্তি সাধনের একটা বড় দিক রয়েছে। এক্স্যাক্টলি ওম প্রকাশ যে কথাটা বললেন, আমি তোমাকে কিন্তু শুরুতেই এই প্রসঙ্গে এই আলোচনাটা করেছিলাম, সেখানে আমি বারবার এই প্রসঙ্গটা বলেছিলাম যে 1958-এর যে আঙ্গিকে বা কনটেক্সটে একটা আইন তৈরি হয়েছে তার বিভিন্ন মডিউল চেঞ্জ হতেই পারে সময়ের সাথে সাথে, এবং আমরা দেখেছিও সেটা হয়েছে। এর জন্য বিভিন্ন প্রপোজালস আছে এবং সেই প্রপোজালস কনসিডারেশনের মধ্যে অপব্যবহারের একটা প্রশ্ন তো আছেই। ওম প্রকাশ সঠিকভাবে বললেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট যদি আমরা দেখি তাহলে দেখব পৃথিবী জুড়ে কিন্তু এই আর্ম ফোর্সেসের জন্য হিউম্যান রাইটসের সব প্রশ্নগুলো জড়ো হয়। সুতরাং বাস্তব অবস্থাটা হচ্ছে যে হিউম্যান রাইটসকে যদি ব্যালেন্স করতে হয়, কারণ তারা আমার দেশের নাগরিক, সেখানে কিন্তু বুঝতে হবে যে এটা প্রয়োজন থাকলেও তাকে রেস্ট্রিক্ট করা দরকার। প্রত্যাহার করার পরে কি হতে পারে আমি সেই নিয়ে কোনো আলোচনায় যাব না, কিন্তু আমি এইটুকু বলি, ত্রিপুরাতে আমাদের গভর্নমেন্ট 2015 সালে আস্থা প্রত্যাহার করেছিল এবং তারপরে বিজেপিকেও এসে সেখানে আর ফেরাতে হয়নি। মানুষকে সঙ্গে নিয়ে একটা রাজ্য পরিচালনা করলে কি হতে পারে ত্রিপুরায় আমাদের গভর্নমেন্ট দেখিয়েছিল। আর আমি তোমাকে একটা অনুরোধ করি মৌপিয়াদি, প্যানেলে যারা রয়েছেন সবাইকে মোটামুটি আমি পার্সোনালি চিনি বলে আমি এইটুকু বলি, আমি এই কারণে তোমায় অনুরোধ করছি মৌপিয়াদি, ইনক্লুডিং ইউ, আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই কলকাতায় মোটামুটি সাউথ ক্যালকাটায় থাকি, চন্দনদা একটু দূরে থাকেন, নর্থ ক্যালকাটায় থাকেন, কলকাতার লোক তো আমরা। আমি অনুরোধ করব আফস্পা থাকা উচিত কি উচিত নয় আমরা এমন কোনো দিনে আলোচনা করি যেদিন কিনা আফস্পা লাগু আছে এমন এলাকার কিছু সাধারণ বাসিন্দা আমাদের সঙ্গে থাকবেন, তাদের চোখ দিয়ে তাদের অভিজ্ঞতা দিয়ে আমরা জানি আফস্পাকে চিনি, তারপর আমরা কথা বলি। সাউথ ক্যালকাটায় বসে এগুলো বলা খুব সহজ। যেটা অধীরবাবু যেটা বললেন অত্যন্ত দায়িত্বশীল একটি মন্তব্য করলেন এবং সাবধানী মন্তব্য করলেন। বামেরা স্বাভাবিকভাবে সুজনবাবু যেটা বললেন অত্যন্ত কাণ্ডজ্ঞানহীন একটি মন্তব্য করেই থাকেন তারা, আমি অবাক হচ্ছি না। কিন্তু ঘটনা হচ্ছে যে আফস্পা যেটা যেই সময় সব থেকে বেশি অত্যাচার হয়েছে সেই সময় কাদের সরকার ছিল মৌপিয়া? আফস্পা এই মুহূর্তে যে আমরা দেখছি 1958 সালে আমাদের সরকার ছিল না শতরূপ। আমার মনে হয় স্ক্রিন এত বেশি মরিয়া যে প্রতিটা মন্তব্যে 58 কোন সময় লাগু হয়েছিল, কাদের সরকার ছিল? তুমি তো বললে যখন সবচেয়ে অত্যাচার হয়েছিল। আমাদের সময় একদম সংক্ষিপ্ত। আমি একটু সত্যজিৎ বাবুর কাছে আসি। সত্যজিৎ বাবু সহজ জিনিস, সত্যজিৎ বাবু কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য বাহিনী উভয়ের প্রতি তো আমাদের শ্রদ্ধা সেটা অসীম, তো এখানে দাঁড়িয়ে বারবার এই সংঘাতের বাতাবরণ কেন তৈরি হচ্ছে সত্যজিৎ বাবু? এটাকে অ্যাভয়েড কিভাবে করা যায়? অ্যাকচুয়ালি সংঘাতের কোনো ব্যাপার নেই। আমরা যখন রেগুলার সার্ভিসে ছিলাম তখন এই সংঘাতগুলো আমরা মানিয়ে নিতাম। আমাদের সাথে আমরা কেন্দ্রীয় বাহিনীর সাথে একসাথে ইলেকশন করেছি, একসাথে অনেক কাজ করেছি। বর্ডারের দিকে কলকাতা পুলিশের ব্যাপারটা থাকে না, সেই জন্য আমাদের যেতে হয়নি, কিন্তু রাজ্য পুলিশকে বর্ডার ব্যাপারটা দেখতে হয়। একটা ব্যাপার বলি আপনাকে, যে কেন্দ্রীয় বাহিনীর কাছে যেই ক্ষমতাটুকু দরকার আছে সেইটুকু দরকার আছে, কিছু কিছু রাজ্যে দরকার আছে, কিছু কিছু যেমন জম্মু কাশ্মীর, মণিপুর সব জায়গায় দরকার আছে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে কোনো জায়গায় এইভাবে কিন্তু গুলি চালানো যাবে না, গুলি চালিয়ে মানুষকে হত্যা করা যাবে না। এটা কিন্তু কেন্দ্রীয় বাহিনীর কিংবা রাজ্য যারাই করবে তাদের এগেনস্টে স্পেসিফিক এফআইআর করে তাদের এগেনস্টে চার্জশিটের ব্যবস্থা করতে হবে। যারা পুরো প্যানেলে কেউ একবারও বললেন না যে অসংখ্য বিএসএফ কর্মী যারা চোরাচালানকারীদের হাতে যাদের মৃত্যু হয় তাদের কথা একবারও কেউ বললেন না। যারা অতন্ত্র প্রহরীর মতো যারা দেশে আমার সময় একদম সংক্ষিপ্ত, প্লিজ আমাকে এখানে আগে বলতে হবে। আমরা ছোট্ট বিরতির পর আমি এই নিয়ে দর্শকরা কি বলছেন, আপনাদের রায় কি সেটা দেখাবো। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। যেমনটা আমরা আলোচনা করছিলাম, আজ আপনাদের উদ্দেশ্যেও আমাদের প্রশ্ন ছিল এটাই যে নাগাল্যান্ড কাণ্ড কি বিএসএফ বিতর্কে ঘি ঢালল? 75% মনে করছেন হ্যাঁ, 25% মনে করছেন না। পরিমল বেরা বলছেন বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর এখতিয়ার কম করে 100 কিলোমিটার করা উচিত, এটা নিয়ে রাজনীতির দরকার ছিল না। সুমন ঘোষ বলছেন ফের ব্যর্থ দেশের গোয়েন্দা সংস্থা, সেটা আবারও দেখতে হলো।
অভিষেক হালদার বলছেন কেন্দ্রীয় বাহিনী আসলে কেন্দ্রের ট্রাম্প কার্ড, কিন্তু নাগাল্যান্ড কাণ্ডের তদন্ত হওয়া উচিত। বিএসএফ এর ক্ষমতা বাড়াতে হলে গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, হরিয়ানা থেকে শুরু করা উচিত বলছেন সৌরভ চক্রবর্তী। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই নাগাল্যান্ড কাণ্ডের জল আরো অনেক দূর গড়াতে চলেছে, সেদিকে আমাদের নজর থাকবে। আমরা প্রত্যেক মুহূর্তের আপডেটও আপনাদের দিতে থাকবো। আপাতত আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।